হাতে ধরা মোবাইলটা আবার বেজে উঠল রূপার। নিলয়ের নাম্বার। অপেক্ষা করে করে অস্থির হয়ে উঠেছে নিলয়। স্বাভাবিক। রূপা পৌঁছয়নি স্টেশনে, ধরছেও না ফোনটা। আসলে রূপার মাথাটা জট পাকিয়ে আছে। বাড়ি থেকে বের হবার সময় যে দৃঢ়তা নিয়ে বের হয়েছিল, যত হাঁটছে ততই যেন ওর পা দুটো ক্রমশ ভারী হয়ে উঠছে। দুটো সত্তার অনবরত লড়াই চলছে। দ্বিধাদ্বন্দ্ব, বিবেক দংশন জট পাকিয়ে একটা ময়াল সাপ হয়ে ক্রমশ ওর দুটো পাকে জড়িয়ে ধরে চলার গতিকে মন্থর করছে। মনের একটা সত্তা অনবরত একঘেয়েভাবে বলে চলেছে, রূপা, কিসের দ্বিধা, কিসের দ্বন্দ্ব? মুক্তি পাওয়ার এই সুযোগ কেউ ছাড়ে? নিলয় তোকে ভালোবাসে, বিয়ে করবে, সুখে রাখবে। এখনো জীবনের অনেক বসন্ত বাকি। একদম ঠিক করেছিস। আবার আরেকটা কেউ যেন মনের ভেতর থেকে খুব নরম কিন্তু বড্ড দাগ কেটে বলছে, রূপা, কোথায় চলেছিস? 12 বছরের দাম্পত্য পায়ে ঠেলে, পঙ্গু স্বামীকে অসহায় অবস্থায় ফেলে সুখের খোঁজে? যদি তোদের সন্তান থাকতো, পারতিস? নিলয় রাজি হতো সন্তান সহ তোকে মেনে নিতে? ভেতর থেকে আর একটা রূপা ফুঁসে ওঠে, নিলয় মোটেই অমন ছেলে নয়। নিশ্চয় আমাকে আমার সন্তান সহ মেনে নিত। নাছোড়বান্দা ওই সত্তা আবার বলে ওঠে, যদি আজ তোর এই অবস্থা হতো, যেমন দুর্ঘটনা নির্ঝরের হয়েছে, তোদের সন্তান হয়নি, সে তো প্রথমবার তুই চাকরি করবি বলে গর্ভপাত করিয়ে নিলি। নির্ঝর কষ্ট পেলেও মেনে নিয়েছিল, তোর ইচ্ছেতেই সায় দিয়েছিল। পরের বার তোর মিসক্যারেজ হলো, তারপরে তো ওর এই দুর্ঘটনা। রূপা বিপরীত সত্তাটার খোঁজ পেল না। ইঞ্জিনিয়ার নির্ঝর একটা কনস্ট্রাকশন সাইটে ক্রেন থেকে পড়ে যায় অনেকটা নিচে। বাঁচার কথা ছিল না। মাথায় সেফটি হেলমেট পরা ছিল বলে প্রাণে বেঁচে যায়, কিন্তু কোমরের নিচ থেকে অসাড় হয়ে যায়। হুইল চেয়ারে যাবজ্জীবন বন্দী হয়ে পড়ে নির্ঝর। নির্ঝর যে নার্সিংহোমে ভর্তি হয়েছিল, সেখানেই নিলয়ের সাথে দেখা এত বছর পরে। স্কুলে রূপার সিনিয়র ছিল, ভালো ছাত্র হিসেবে সারা স্কুলে ওর খ্যাতি ছিল। পরে নিলয় ডাক্তারি পড়তে চলে যায় মেডিকেল কলেজে। যোগাযোগটা আর থাকেনি। অনেকগুলো বছর কেটে গেছে। নির্ঝরের নিউরোলজির ব্যাপারটা নিলয়ই দেখে। প্রথম দিকে নিয়মিত না পারলেও ওর ব্যস্ততার মাঝে দিনে একবার ঠিক সময় বের করে নির্ঝরকে দেখে যায়। ওর পেশাগত দক্ষতা এবং আন্তরিকতায় প্রথম দিকে নির্ঝরের বেশ উন্নতি হচ্ছিল। তারপরে যখন নিলয়ের প্রায় প্রতিদিন আসা শুরু হলো, ওদের বাড়িতে ওর থাকার সময় বেড়ে গেল, নির্ঝরের মনের আকাশে কালো মেঘ জমতে শুরু হলো। শুরু হলো নিলয়ের পরামর্শ মতো চলার ক্ষেত্রে অসহযোগিতা। ওর শরীরের ভাষা, চোখের দৃষ্টি পাল্টে যেতে লাগলো। মাঝে মাঝে নিলয়ের সাথে স্বাভাবিক সৌজন্যবোধেরও অভাব দেখা যেতে লাগলো। অবশ্য নিলয় সেটা গায়ে মাখত না। রূপা স্বামীর অজ্ঞাতে কাছামাছু হয়ে ওকে বলেছে, ওর ব্যবহারে তুমি কিছু মনে করো না প্লিজ। নিলয় অভয় দিয়ে হেসে বলেছে, নট অ্যাট অল। এই ধরনের পেশেন্ট ওই রকম রিয়াক্ট করবে, এটাই স্বাভাবিক। তাছাড়া অর্থপূর্ণ হাসি হেসে নিলয় ওর চোখে চোখ রেখেছে। রূপার গালে গোধূলির লালিমা। বছর কয়েক ঘর করার পর নিলয়ের বিয়ে ভেঙে যায়। ও স্ত্রী ঝিনুক বড়লোক বাপের একমাত্র প্যাম্পার চাইল্ড। বাপের বাড়িতেই পার্টি কালচারে বড় হয়েছে। নিলয়ও পেশাগত কারণে সেভাবে সময় দিতে পারত না। যখন সময় বের করে ঝিনুককে কাছে চেয়েছে, সে তখন পার্টিতে যাওয়ার জন্য আয়নার সামনে। সন্তান চাওয়া নিয়েও স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য ছিল। আর এদিকে নির্ঝরের পঙ্গু হয়ে যাওয়ার পরে রূপার জীবনে যেন সীতার অগ্নিপরীক্ষা শুরু হলো। স্কুলের চাকরিটা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে সব ভুলে নিজেকে নির্ঝরের সেবায় সঁপে দিল। প্রথম দিকে সবই ঠিক ছিল, কিন্তু যত দিন যেতে লাগলো, নির্ঝর যেন কেমন পাল্টে যেতে লাগলো। খিটখিট করে, কথায় কথায় খুঁত ধরে। সবসময় রূপাকে ব্যতিব্যস্ত করে রাখার একটা আপ্রাণ প্রচেষ্টা। নিলয়ের সাথে সম্পর্ক বন্ধুত্বের সীমা ছাড়িয়ে ঘনিষ্ঠতার পর্যায়ে যাওয়ার আগে থেকেই নির্ঝরের মনে সন্দেহের আনাগোনা শুরু হলো। বিশেষ করে যখন শুনল যে ওরা একই স্কুলে পড়েছে এবং নিলয় ডিভোর্সি। তারপরে তো যত দিন গেছে ওর অত্যাচারের মাত্রা বেড়েছে।
আজকাল নির্ঝর গায়েও হাত তুলছিল। কাছে গেলে হাত মুচকে দিত, খিমচে দিত, একটা হিংস্র নিগড়ে চাহনি দিয়ে হিসিস করে উঠত। নিলয়, নিলয়ের কথা মতো চলতে হবে। আমার অসহায়তার সুযোগে রাসলীলা চলছে। ডার্টি ওমেন। আরও নোংরা নোংরা কথা বলে। রাতে ভালো করে ঘুমোতে পারে না রূপা। জেগে জেগে ওঠে আতঙ্কে। এই বুঝি নির্ঝরের বেড প্যান দরকার পড়ল। এই বুঝি ও জল খেতে চাইল। দুপুরে আর রাতে ও ঘুমোলে কিছুটা সময় রূপা একা নিজের মতো করে পায়। এখনকার নির্ঝরের সাথে সে সময় নির্ঝরকে মিলিয়ে দেখে। আদর সোহাগে ভরা সোনাঝরা দিন ছিল সেসব। কি প্রাণবন্ত আর রোমান্টিক ছিল নির্ঝর। কিছু ভালোবাসতে জানতো ও। সেসব পাগলামোর কথা মনে পড়লে চোখে জল নিয়েও হেসে ফেলে রূপা। বড় মেদুর মেরুন রঙা দিন ছিল সেসব। আর এখন ওর সন্দেহ আর অত্যাচার যত বেড়েছে, ততই ও অজান্তে নিলয়ের কাছাকাছি চলে গেছে। ক্রমশ হ্যামলিংয়ের বাঁশিওয়ালার মতো নিলয় ওকে আবার ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছে। দিনের পর দিন অসীম ধৈর্য ধরে কখনো ফোনে, কখনো সামনাসামনি। রূপা কিছুতেই রাজি হচ্ছিল না। ওর হাতে নখের দাগ দেখেছে, জানতে চেয়েছে। রূপা বলেনি, কিন্তু ও আজ করেছে। একদিন প্রস্তাব দিয়েছে, আমি চেন্নাইতে চলে যাব। একটা ভালো অফার পেয়েছি। আমি চাই তুমিও চলো। আমরা ঘর বাঁধব, সংসার করব আবার। শুনে এক সুখের শিহরণে ওর অন্তর কেঁপে উঠেছে। কিন্তু পর মুহূর্তে ওর অজান্তে মুখ থেকে বের হয়েছে, নির্ঝর, ও যে অসহায়, ওকে কে দেখবে? কি হবে ওর? মরে যাবে যে ও। নিলয় অভয় দিয়েছে, আমি সব ব্যবস্থা করে যাব। ভালো নার্স দিয়ে যাব। সংস্থাকে পেমেন্ট করব আমি। তুমি নিশ্চিন্তে থাকো, ভরসা করো। মাঝে মাঝে নিলয় সুযোগ বুঝে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চেয়েছে। রূপাও কি চায়নি? ওর দীর্ঘদিনের অভুক্ত শরীরেও প্রবল তাগিদ বোধ করেছে। দীর্ঘশ্বাসে আর প্রবলতর মনের জোরেই সেই ইচ্ছাকে দফন দিয়েছে। ভেতরের এক সংস্কার এবং দ্বিধা থেকে নিলয়কে আলিঙ্গন আর লুকোনো চুম্বনের লক্ষণরেখা অতিক্রম করতে দেয়নি। আবার ফোনটা বাজছে। স্ক্রিনে দৃষ্টি যেতে ওর বুকের ভেতরে কে যেন একটা হাতুড়ির ঘা দিল। নির্ঝরের নাম্বার। ও কি ভুল দেখছে? না, এ তো সত্যি নির্ঝরের নাম্বার। রূপা যখন দুপুরে বের হয়, তখন তো ও ঘুমোচ্ছিল। তাড়াহুড়ো আর টেনশনে ফোনটা পাশে রেখে আসা হয়নি। তা না হলে চার্জ দিয়ে ওটা সবসময় বিছানায় ওর পাশেই থাকে। ইস, ফোনের নাগাল পেতে গিয়ে পড়ে গেল না তো? নিলয়ের ঠিক করা নার্সের তো এখনো আসার সময় হয়নি। তাহলে ফোনটা রেসপন্স করে কানে দিতেই নির্ঝরের ধরা ধরা গলা শোনা গেল। আমি সব আঁচ করেছিলাম রূপা, তুমি ঠিক করেছ। কোনো অন্যায় করনি। ভালো থেকো তোমরা। বিশ্বাস করো, আমি খুব খুশি হয়েছি। আই উইল টেক কেয়ার অফ মাইসেলফ। চিন্তা করো না। ফোনটা কেটে দিল নির্ঝর। পাগলের মতো চিৎকার করে উঠল রূপা। রিং ব্যাক করলো, কিন্তু রিং হয়ে গেল না। কেউ কোনো উত্তর দিল না। তাহলে তাহলে কি? ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করলো, কেয়া হুয়া ম্যাডাম, কোই প্রবলেম? এক্ষুনি গাড়ি ঘোরান, যত তাড়াতাড়ি। আমায় ফিরতে হবে, বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল রূপা। আবার ফোন। ঝাপসা চোখে দেখল নিলয়ের ফোন। আরো ঝাপসা হয়ে যাওয়ার আগেই রূপা ফোনটা কেটে দিল।